পান্ডাস প্রজেক্ট অফ সেলস ডেটা। আজকের তারিখ 28/6/2025। এই ক্লাসটা রেকর্ডিংয়ে দিচ্ছি, তার কারণ হলো যদি ক্লাসটা অনলাইনে করাতে যাই, এই ক্লাসটা কন্টিনিউ 7-8 দিন থেকে চলবে, তো কনসেপ্টটা আমার কখনোই ক্লিয়ার হবে না। ফার্স্টে আমি একটা ডেটা অ্যানালিসিস প্রজেক্ট করে আজকে দেখাচ্ছি, যেটা প্রথমে দেখতে হবে, নিজেকে চেষ্টা করতে হবে, তাহলে কিছুটা আন্ডারস্ট্যান্ডিং হবে। কারণ লাইভে সব কিছু একদম বোঝাতে সম্ভব না 1 ঘন্টা বা 2 ঘন্টার ক্লাসে। দেন যে জায়গাগুলো প্রবলেম হচ্ছে সেটাকে আমরা আরেকবার করে রিভাইজ করবো, তাতে কংক্রিট বোঝা যাবে এবং পরবর্তী প্রজেক্টগুলো নিজের থেকেও করা যাবে। বেসিক্যালি কোডস অ্যান্ড সিনট্যাক্সগুলো কোথায় কি ইউজ হচ্ছে, কেন ইউজ হচ্ছে, সেটা বোঝার জন্য একটা পুরো প্রজেক্টটার একটা রেকর্ডিং দিচ্ছি। আজকের ডেটে রেকর্ডিং হচ্ছে, যেটা পরে আবার 2-3টে ধাপে মানে 2-3টে দিনে ব্রেকআপ করে প্রত্যেকটা সিনট্যাক্স এবং লাইব্রেরিকে আমরা আরও বেটার করে বুঝবো। এটা জাস্ট ওভারঅল বোঝার জন্য আমি দিচ্ছি। অলরেডি এই ফাইল আমি গুগল ড্রাইভে দিয়ে দিয়েছি এবং টোটাল যে আমাদের গুগল কোলাবের ফাইলটা আমি শেয়ার করে দিচ্ছি মেল আইডিতে। এটা আমার কাছে একটা সেলস ডেটা CSV ফাইল, যেটা আমি গিটহাব থেকে নিয়েছি। তো আমাদের প্রজেক্টে এসেছে যে CSV ফাইলটাকেই আমাকে পাইথনে ইম্পোর্ট করতে হবে। দেন আমরা পান্ডাস ইউজ করে আমরা অ্যানালিসিস করব, সেতে ডেটা ক্লিনিংয়ের কাজও হতে পারে, আমার বিভিন্ন চার্টস গ্রাফ ইউজ করতে পারে, যেখানে ম্যাটপ্লটলিব এবং অন্যান্য যে লাইব্রেরিগুলো আছে সেগুলো আমরা ইউজ করব। তো আমরা ইম্পোর্ট দুভাবে করে থাকি, আগে ইম্পোর্ট সেকশনে যাচ্ছে, তো এটাকে মিনিমাইজ বা ক্লোজ করে দিই। ফার্স্ট যেহেতু পান্ডাস ইউজ করছি, আমি অলরেডি কোডগুলো এখানে লিখে রেখেছি। কারণ কোড একটাই কারণে লিখে রাখা, যাতে আমার সময় নষ্ট না হয় টাইপ করতে করতে। দেন রান, শিফট এন্টার। তাহলে আমার এই যে জুপিটার নোটবুক তার অ্যাক্সেসিং হলো, যে সে ইম্পোর্ট পান্ডাস করলো, লাইব্রেরি ইম্পোর্ট হলো অলরেডি। কারণ আমরা এবার যে কাজটা করবো সেটা পান্ডাসেই কাজটা হবে, সেটা বোঝানোর জন্য আমরা ইম্পোর্ট করি, এর আগে আমরা ক্লাসে দেখেছি। এবার ফার্স্টে যে কাজটা আছে, আমি এটাই লাইব্রেরিটাকে অফ করে দিই। আমি অলরেডি কোডগুলোকে ইউজ করেছি এখানে, তার একটাই কারণ হচ্ছে যাতে আমার টাইমটা ওয়েস্ট না হয় টাইপ করতে করতে। ফার্স্ট অফ অল আমরা পান্ডাসকে ইম্পোর্ট করব। ইম্পোর্ট পান্ডাস এজ এ পিডি, যেটা আমরা আগেও করেছি। পান্ডাস ইম্পোর্ট করার অর্থ হলো এই যে পান্ডাস লাইব্রেরি, সেটা আমার জুপিটার নোটবুকটা অ্যাক্সেস হলো, যে লাইব্রেরিটা ইম্পোর্ট হলো। কারণ আমরা নামপাইও ইম্পোর্ট করতে পারি, আমরা যেহেতু পান্ডাস ইউজ করছি ওকে আমি কনক্লুশন দিচ্ছি যে পান্ডাস আমরা ইউজ করব। দেন আমাকে ফাইল আপলোড করতে হবে, দুভাবে আপলোড হয়। এক হচ্ছে এখানে আমি গুগল কোলাবে আপলোড করতে পারি, অথবা যারা অফলাইন জুপিটার নোটবুক ইউজ করছে তারা লোকাল ডট যে 1:127.888 যে আমাদের পোর্ট আছে সেখানে জুপিটার নোটবুকই ওপেন পোর্ট করতে আপলোড করতে পারে। কিন্তু আমি এই প্রসেসটা কেন দেখাচ্ছি, আজকে আমরা জুপিটার নোটবুক ইউজ করছি, সেটা হচ্ছে ইউজার এন্ডের জন্য, হুইচ ইজ কল্ড ট্রায়াল ভার্সন। পরবর্তীকালে আমাদের যেরকম সার্ভার সাইড কাজগুলো হয়, যদি আমাদের সার্ভার সাইড কোনো প্রজেক্ট আসে যেখানে কোনো পার্টিকুলার সার্ভারেই কাজ করতে হচ্ছে, তখন আমাকে গুগল কোলাব ইউজ করতে হতে পারে রেদার অফলাইন জুপিটার নোটবুক। সেখানে ডাইরেক্ট ইম্পোর্ট করার জন্য এত আপলোড ফোল্ডার করবো, ফোল্ডার পাথ নেব, সব থেকে ভালো হচ্ছে এই কোডটা লেখা। কোড যদি আমার মনে না থাকে, সব কোড মনে রাখা সম্ভব না, আমরা জেমিনাইয়ের হেল্প নেব, কোনো অসুবিধা নেই। কিন্তু কোডটা কি বলেছে, ফ্রম গুগল ডট কোলাব ইম্পোর্ট ফাইলস, মানে গুগল কোলাবের যে নিজস্ব লাইব্রেরি আছে, এটা কিন্তু পাইথনের না, কোলাবের লাইব্রেরি, সেখান থেকে ইম্পোর্ট ফাইল করতে বলছে। ইম্পোর্ট ফাইল দেন আপলোডেড, কারণ আমরা আপলোড ফাংশনটার মধ্যে ইউজ করব, ইকুয়ালস টু ফাইলস আপলোড। তো যখন আমরা এটাকে রান করব
ওয়ান্স রান আমাদের কাছে কন্টিনিউ লুপ চলছে। এটা মানে কি, এটা কন্টিনিউ একটা লুপকে প্রসেসিং চলছে। আমাকে চুজ ফাইল করতে বলছে কোন ফাইলটা আমি আপলোড করতে চাইছি। তা আমি আপলোড এখানে দিয়ে দিই 1000 সেলস ডেটা। আপলোড আমার হয়ে যাচ্ছে। এটা আপলোড কোথায় হচ্ছে? এটা আপলোড হচ্ছে আমার এই যে 1000 সেলস ডেটা এই 2 নম্বর হয়ে আমার আপলোড হলো। তার মানে আমার যে ডিস্ক স্পেস আছে 62 GB এখানে আছে, ডিস্ক স্পেসে আমার আপলোড হয়েছে। থার্ড কাজ কি হয় যখন আমার কোনো আপলোড হয়ে যায়? থার্ড কাজ হচ্ছে তাকে রিড করা। রিড কথা মানেই হচ্ছে কোনো ফাইলকে ওপেন করাই হচ্ছে রিডের জন্য আমি আবার ইম্পোর্ট pandas পিডি ইউজ করব, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রসেস। ডিএফ কথা হচ্ছে যে ডেটা ফ্রেম আই এম টেকেন হিয়ার ফর অ্যাজ এ ভেরিয়েবল। ডিএফ নিচ্ছি কি পিডি ডট রিড আন্ডারস্কোর সিএসভি। এটা তো আমার কাছে লাইব্রেরিতেই আছে, লিখলেই আমাকে অটোমেটিক লাইব্রেরি থেকে শো করবে। পিডি কেন নিচ্ছি? কারণ পান্ডাসকে আমরা পিডি হিসেবে ভেরিয়েবল নিয়েছি। দেন ডেটা ফ্রেমকে নিউ ভেরিয়েবল এখান থেকে কানেক্ট করছি যে পিডি পান্ডাসের মধ্যে রিড সিএসভি যে ফাংশনটা আছে তাতে আমরা 1000 সেলস রেকর্ড যে সিএসভি ফাইলটা আছে সেটা আমরা রিড করব। আর প্রিন্ট কী করছি? ডিএফ এর হেড হচ্ছে আমার হেডার, টেইল হচ্ছে লাস্ট, ইনফো হচ্ছে ফাইলের ইনফরমেশন, ডেসক্রাইব হচ্ছে তার মধ্যে বেসিক মোড অফ অপারেশন অ্যানালিসিসের যে ক্যালকুলেটেড পার্টগুলো সেই পার্টগুলোই হচ্ছে আমার মোড অফ অপারেশনে দেওয়া হবে। তা আমরা রান করি সবচেয়ে ভালো বুঝতে পারবো। লেটস রান। আমার এখানে দেখাচ্ছে মিডল ইস্ট রিজিয়ন, এগুলো আমাকে টাইপ আসছে। দেন আমরা এখানে কি দেখতে পাচ্ছি? ডেসক্রাইবের মধ্যে যেটা বললাম মোড অপারেশন, ইউনিট সোল্ড কত, টোটাল ক্যালকুলেটেড ভার্সন 0 to 999, মানে যে টোটাল আমার কাছে এতগুলি ডেটা সেটস বা ডেটা পয়েন্ট আছে, সরি সেটস না ডেটা পয়েন্টস আছে। পয়েন্টসটাকে যে পুরো তো দেখানো সম্ভব না, সেই জন্য ও কম্প্রেস করেছে, মানে কোলারেট করে দেখাচ্ছে 0 থেকে 999। কেন 0 থেকে 999? আমরা এখানে কাউন্টিং হয় 0 থেকে, তো 0 থেকে 999 আমার এখানে টোটাল ইউনিট কত সোল্ড হয়েছে ওই রো বেসিসে সব কিছু একটা বেসিক অর্ডার অপারেশন যেমন ম্যাক্স, মিন, সাম, অ্যাভারেজ এই জিনিসগুলি করে আমাকে এখানে রেজাল্ট দিয়েছে। তো এইটা করার কাজ হচ্ছে জাস্ট, এটা আমরা কেন করে থাকি, এটা কাজটা কি? এটা কাজ হচ্ছে জাস্ট ফাইলটা প্রপার রিডেবল হচ্ছে কি না, ইদার ফাইলের মধ্যে সমস্ত যে আমার ফাইলের যে নিউমেরিক্সগুলো আছে সেগুলো কাজ করছে কি না সেইটা দেখার জন্যই আমরা এটাকে টেস্টিং, জাস্ট ফাইলটাকে রিটেস্ট করি যে ফাইলটার হেডারও আসছে, টেইল ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি এবং অর্ডার অফ অপারেশনের জন্য ডিএফটা ডেসক্রাইব। এটা কিন্তু অ্যানালিসিসের পার্ট না, এটা আমাদের একটা প্রসেস যেটা আমরা করে থাকি, এটা আমাদের হ্যাবিচুয়াল প্রসেস। এবার যেটা হচ্ছে যদি আমরা টেবিল হিসেবে দেখতে চাই, অ্যাজ এ এক্সেলের মতো করে টেবিল হিসেবে দেখতে চাই, তাহলে এখানে আমি কি নেব? পাইথনের লাইব্রেরি থাকে ipython.display, যার থেকে ডিসপ্লেকে ইম্পোর্ট করব, যে ডিসপ্লের মধ্যে আমি ডিএফটাকে রান করব। ডিএফ মানে কি আছে? টোটাল ডেটা সেটটা আছে, এটাকে আমি যদি রান করি তাহলে আমার টোটাল ডেটা সেটটা আমার সেই 0 থেকে 999 পর্যন্ত 1000 × 14 কলম টোটাল ডেটা সেট আমাকে শো করছে। এটা আমার কাছে শোকেস হচ্ছে ডেটা সেটটা। তাহলে কোন আমার কাছে লাইব্রেরি ইউজ হচ্ছে? ipython.display import display, ipython.display import display। যে লাইব্রেরি আজকের দিনে মনে রাখার কোনো দরকার নেই, আমরা এখানে যে কোনো এআই ফাংশন ইউজ করতেই পারি। আমরা বেসিক জিনিসগুলো জানা দরকার, কারণ এখন আর লাইব্রেরি মুখস্থ বা কোনো জটিল ডাউন করার কোনো পারপাসই এখন আমাদের কাছে নেই। যদি আমরা লাইব্রেরি আমরা ইম্পোর্ট করি, এবার আমরা অ্যানালিসিস পার্টে আসবো। তো অ্যানালিসিসে কিছু কোশ্চেন আমি কোশ্চেন করেছি। কি কোশ্চেন করেছি? যে ডিসপ্লে দ্য ফার্স্ট ফিউ রো অফ দ্য ডেটা ফ্রেম টু আন্ডারস্ট্যান্ড ইজ স্ট্রাকচার। ডেটা ফ্রেমের ফার্স্ট স্ট্রাকচারটি দেখতে হবে, তাহলে কী করতে হবে? আমাকে ডিএফ এর হেড দেখতে হবে। হেড মানেই তো আমার হেডার বেসিস আসবে, হেডার আসলেই তো আমি পুরো দেখতে পারবো।
তাহলে এই যে যখন আমরা এগুলো দেখতে থাকবো, আমার এখানে তো অ্যানালিসিসের সাথে সাথে আমার তো গ্রাফ আসবে, চার্টস আসবে। তাহলে পান্ডাস নিলেও হবে না, পান্ডাসের সাথে একটু লাইব্রেরিটাকে একটু আমরা অ্যাডিশন করতে হবে। কি ইম্পোর্ট ম্যাটপ্লটলিব ডট py প্লট মানে পাইথন অ্যাজ এ plt cborn অ্যাজ এ sns। এইগুলো আমরা ডিটেলে শিখবো। পান্ডাস তো আমরা এখনও রাফ প্যাচে যাচ্ছি, আমরা একদম ইনকোর লেভেলে শিখবো, যাতে আমরা অফিসিয়ালি exe ফাইলের মতো করে টুলস বানাতে পারি, যেটা উইন্ডোজ সিস্টেমে রান করবে, যেটার মাধ্যমে আমি একটা স্ট্যান্ডার্ড ডেটা অ্যানালিসিসের সফটওয়্যার বানাতে পারি, যেখানে কিছু ডেটা দিলে অটোমেটিক রান করবে। দিস ইজ নট উইল ডিপেন্ডেন্ট, জুপিটার নোটবুকের ডিপেন্ডেন্সি থাকবে না। মানে কি হচ্ছে, আগে আমরা ইম্পোর্ট পান্ডাস অ্যাজ পিডি আমরা সিলেক্ট করে রান করি। দেন আমার কাছে কি রান দিচ্ছি, প্রিন্ট df ডট হেড, হেডে কি চাইছি, ডিসপ্লে দ্য ফার্স্ট ভিউ অফ দ্য ডেটা ফ্রেম টু আন্ডারস্ট্যান্ড ই স্ট্রাকচার। যদি একটু স্ক্রল ডাউন করি, এক্সিকিউটিং, আমার কিছু ডেটা সেট আমার এসে গেছে, রিজিয়ন এসে গেছে, কান্ট্রি এসে গেছে, আইটেম টাইপস এসে গেছে, সেলস চ্যানেল এসে গেছে। এবার আমি কি চাইছি, গেট দ্য বেসিক ইনফরমেশন, স্ট্যাটিস্টিক্সের জন্য ডেসক্রাইব, এগুলো সব আমার কাছে অলরেডি করা আছে। যেটা করা নেই, যেটা আমাকে ডেটা ক্লিনিংয়ের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আমার কাছে মিসিং ভ্যালুকে চেক করা। আমরা এক্সেল যখন করেছি তখন আমরা একটা জিনিস দেখেছি, পরবর্তীকালে পারবেতেও দেখেছি, এসকিউএলেও দেখেছি, যে নাল ভ্যালুকে খোঁজা, নাল ভ্যালু থাকলে হবে না কাজ। এক্সেলে পিভট টেবিল করার, যেহেতু এইসব কনসেপ্ট আমরা এক্সেলের থেকেই এনেছি, আমরা এক্সেল থেকে চার্ট অ্যান্ড গ্রাফকে আজকের এত লার্জ স্কেল এনেছি, যাকে আমরা ডেটা অ্যানালিসিস বলছি, লাইব্রেরি ইউজ করছি। সেক্ষেত্রে আমরা পিভট টেবিলের সবথেকে কমন জিনিস কি, এক, হেডার যেন মিসিং না থাকে, সেকেন্ড, আমার কোনো ডেটা পয়েন্ট যেন ব্ল্যাঙ্ক না থাকে। তাহলে ব্ল্যাঙ্ক থাকা চলবে না, সেখানে আমি আন্ডারস্কোর ইউজ করি, ড্যাশ ইউজ করি, এনিথিং আই ক্যান ইউজ, বিকজ ব্ল্যাঙ্ক একটা থাকলে টোটাল অ্যানালিটিক্সের ম্যাথামেটিক্যাল পার্টটা ক্যালকুলেশন পুরো ভুল হয়ে যায়। তখন আমরা কি করব, নাল, ব্ল্যাঙ্ক মানে এখানে নাল দেখাবে, এসকিউএলের মতোই নাল দেখাবে, এসকিউএল তো নাল দেখাতো, পাওয়ার বিতে তো নাল দেখাতো, পাওয়ার কোয়েরিতে নাল ভ্যালুকে আমরা সার্চ করব, মিসিং দ্য ভ্যালু অফ ইচ কলম, চেক দ্য মিসিং ভ্যালু ইন ইচ কলম, ডিএফ ইজ নাল ডট সাম। তার মানে কি বলছি, যতগুলো নাল আছে তার কতগুলো নাল, মানে জাস্ট ফর কাউন্ট বের করছে। তাহলে একটু আমরা স্ক্রল ডাউন করি, এখানে কত দেখাচ্ছে, রিজিয়ন, কান্ট্রি, এইগুলোর মধ্যে নট নাল, এগুলোতে কোনো নাল ভ্যালুই নেই। নাল ভ্যালু থাকলে আমাকে দেখাতো, তার ডেটা টাইপসও দেখাচ্ছে, এর মধ্যে কোনো নাল ভ্যালু আমার কাছে নেই। তাহলে নাল ভ্যালুর পোর্শনটা আমরা কোপ আপ করলাম। এবার যেটা আছে, ইউনিক ভ্যালু বের করতে হবে। এগুলো তো আমরা পিভটেই করে থাকি, তা আমাদের এখানেও করতে হবে সেগুলি, আমরা তো এইভাবেই বুঝবো। তাহলে যদি আমাদের ইউনিক ভ্যালু বের করতে হয়, আমরা কি করি, আমার এখানে দরকার হচ্ছে ইউনিক ভ্যালু, হেডার ওয়াইজ বের করব, কতগুলো ভ্যালু আমাকে কাউন্ট হবে, মানে রিজিয়নে কতগুলো কাউন্ট, আইটেম টাইপস কতগুলো, সেলস চ্যানেল, অর্ডার প্রপার্টি
কতগুলো আমার কাউন্ট হবে। সেই কাউন্ট যদি আমার বের করতে হয় তাহলে ডিএফ মানে বোঝাচ্ছে টোটাল, ডিএফ মানে হচ্ছে আমার টোটাল ডেটাটা। ডিএফ এর মধ্যে হেডার আছে, ডিএফ এর মধ্যে রিজিয়ন নিচ্ছি, তার ভ্যালু কাউন্ট করছি। ডিএফ এর মধ্যে আইটেম টাইম নিচ্ছি, তার মধ্যে ভ্যালু কাউন্ট করছি। সেলস নিচ্ছি, তার মধ্যে কাউন্ট করছি। তাহলে ভ্যালু কাউন্ট, তাহলে ভ্যালু কাউন্ট ফাংশন ইউজ করছি কখন, যখন ইউনিক ভ্যালু। প্র্যাকটিসের সময় আগে কী করে করতে হবে আমাকে যদি বুঝতে হয়, আমি এইরকম একটা এই কোলাবের ফাইলটা খুললাম, আমি এবারে প্র্যাকটিস যেখানে করবো, যেখানে কমফোর্টেবল সেই ফাইল খুললাম, একটা ছোটো ডেটা সেট নিলাম বা সেম ডেটা সেট নিলাম, সেম জিনিসই বারবার আমাকে করতে হবে। তো হচ্ছে ইউনিক বের করছে, সব কিছু বসে বসে ইউনিক বের করতে 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 মাথায় আমার ইমপ্রেশন থেকে যাবে ইউনিক মানেই হচ্ছে ভ্যালু কাউন্ট, ইউনিক মানেই হচ্ছে ভ্যালু কাউন্ট। ডিএফ ইজনাল মানেই হচ্ছে যেখানে না যদি হয় নাল, ইজনাল হচ্ছে যদি হয় নাল তার যোগফল বের করো, মানে তার কাউন্ট বের করো। পায়নি, নট নাল বলেছে, তাহলে এখানে রিজিয়ন রিজিয়ন কান্ট্রি আইটেমটা এর মধ্যে ইউনিক কিছু নেই, সবই তো আমার কাছে কমন ফ্যাক্টর আসছে। হচ্ছে রিজিয়ন চার রকম জিনিসই তো আমার কাছে কমন আছে। এবার এই জিনিসটা কি দেখাচ্ছে, এই যে ইউরোপ, রিজিয়নের মধ্যে ইউরোপ, এইটাকে পার্ট ওয়াইজ দেখাচ্ছে কি, যে রিজিয়নের মধ্যে ইউরোপ কতবার হিট হয়েছে, মানে কতবার আমার কাছে ডেটা পয়েন্টস আছে, সাহারান আফ্রিকা কতবার আছে, এশিয়া কতবার আছে, নর্থ আমেরিকা কতবার আছে। এটা হচ্ছে ইনসাইড, মানে একদম ডিপ ড্রাইভ অফ দ্য ডেটা অ্যানালিসিস যদি করা হচ্ছে তখন আমরা এটা বুঝতে পারছি। তাহলে প্রথমে কি হচ্ছে, ও চেক করছে ইউনিক ভ্যালু আছে কি না, যখনই আমি ভ্যালু কাউন্ট দেবো কিন্তু আবার ইউনিক ভ্যালু চেক করবে কতবার ইউনিক ভ্যালু আছে, ইউনিক ভ্যালু পাইনি, স্পেসিফিক্যালি তো ইউনিক ভ্যালু কিছু হবে না, কারণ এই জিনিসটা তো রিপিট অর্ডার হচ্ছে, একই জিনিস বারবার যাচ্ছে, 5টা দেশ আছে, 5টা দেশ 5000 বার আসতে পারে। দেনও বের করছে কি ঠিক আছে, যদি ইন্ডিয়া কতবার এসেছে, পাকিস্তান কতবার এসেছে, বাংলাদেশ কতবার এসেছে, আমেরিকা কতবার এসেছে, কতবার করে এই ধরন এই নামের ডেটা আমার কাছে এসেছে সেইটাকে বের করা হচ্ছে। দেন হচ্ছে কনভার্ট অর্ডার ডেট অ্যান্ড শিপ ডেট টু ডেট টাইম অবজেক্ট। কেন ডেট টাইম অবজেক্ট, আমি পাওয়ার অটোমেট ক্লাসেও এক কথা বলেছিলাম, আমি এসকিউএল ক্লাসে এক কথা বলেছিলাম, যে আমরা ডেটা অ্যানালিসিসের একটা মূল মন্ত্র ধরতে পারি, যেহেতু ডেট অ্যান্ড টাইমটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট। কোভিডের সময় ডেটা অ্যানালিসিসের ক্ষেত্রে এটা আমরা সবথেকে বেশি দেখেছিলাম, টাইম ডেট এগুলো যে কত ইম্পর্টেন্ট। যখনই আমরা টাইম আর ডেটেরকে একসাথে কাজ করছি, ধরছি আজকের ডেট হচ্ছে 28/6, এখন হচ্ছে 8টা 16, 8টা 16 সময়ে বিটিওর দিয়ে 1 লাখ গাড়ি অলরেডি একটা পার্টিকুলার পোল ক্রস করে ফেলেছে। তাহলে আমি কি করে মাইক্রো লেভেল অ্যানালিসিস করব যে কত প্রতিটা সেকেন্ডে কতবার করে কটা গাড়ি ক্রস করছে ওই ব্যারিয়ারটা, বা প্রতি 10 সেকেন্ডে কত করে গাড়ি যাচ্ছে, পার সেকেন্ডে স্পিড কত আছে, অ্যাভারেজ স্পিড। এত ডিপ ডেট ঢুকবো কী করে, পসিবল তো না। আমি 16, 17, 18 করে জানতে পারি, কিন্তু এত মাইক্রো লেভেলে বুঝবো একটাই জিনিস, যাকে বলা হয় টাইম স্ট্যাম্প। এই যে কী ইম্পর্টেন্ট জিনিস অ্যানালিসিসের ক্ষেত্রে কোথাও বোঝা যাবে না। ইভেন আমরা যে গুগল ফর্ম ইউজ করি, গুগল ফর্মকে যখন কেউ ইউজ করে, কোনো ইউজার ইনপুট করে, সেটাও যখন আমরা এক্সপোর্ট করি বা কানেক্ট করি গুগল শিটে, সেখানেও কিন্তু ফার্স্ট কলাম লেখা থাকে টাইম স্ট্যাম্প। সেই জিনিস এখানে করছি। অর্ডার ডেটকে আমরা কি করছি, অর্ডার ডেট অ্যান্ড শিপ ডেট
কে আমরা ডেট টাইম অবজেক্টে কনভার্সন করছি। তাহলে কি যখন কনভার্ট করব, কনভার্ট করার জন্য একটাই নিয়ম হচ্ছে আমরা তো ডেটা ডিএফ এর আন্ডারে সব নিতে হবে, কারণ ডেটা ফ্রেমের মধ্যে, ডেটা ফ্রেম একটা মডেলের মতোর মধ্যেই ইকুয়ালস টু পিডি টু ডেট টাইম। এই যে পিডি ডট ডেট টাইম, তারপরে আমার এখানে আছে ভ্যালু আন্ডারস্কোর কাউন্ট, এগুলো হচ্ছে পান্ডাসের লাইব্রেরি, ইনবিল্ট লাইব্রেরি। একটার সাথে প্রচুর লাইব্রেরি এক্সটেনশন আছে আমার, এগুলো শেষ নেই, আপডেটেড হতে থাকে, নতুন আসতে থাকে। তাই জন্য এখন আর মনে রাখাটাও কোনো সেরকম দরকার নেই। কিছুটা আমাদের প্র্যাকটিস, কিছুটা আমাদের হেল্পিং হ্যান্ড তো আছেই। পিডি টু ডেট টাইম ডিএফ অর্ডার ডেট, দেন হচ্ছে পিডি টু ডেট টাইম ডিএফ শিপ ডেট। এইটাকেই আমি এখানে কনভার্ট করছি, এই ভেরিয়েবলটাকে আমি এখানে দিচ্ছি, শুধু বাইরে থেকে আমি এক্সেলের মতো একটা ফর্মুলা ইউজ করে ফেলছি। তাহলে একটু কনভার্সনটা দেখি। এবার দেখুন, আপনিও হয়তো আমার সাথে হয়তো একটু খুঁজছেন, কিন্তু এখানে খুঁজে হবে না। আমি এই জন্যই আজকে ক্লাসটা দেখাচ্ছি রেকর্ড করে, কারণ এই লাইভ ক্লাসে এত ডিটেলসে সব কিছু সম্ভব না। আর একটা জিনিস যদি পার্ট হয়ে যায়, পার্ট করে দেখাতে হয়, সেই জিনিসটা থাকে না। যখনই কিছু কনভার্ট হয়ে যায় পান্ডাস লাইব্রেরিতে কনভার্ট হচ্ছে, সেটা কিন্তু আউটপুটে আসে না, কারণ কনভার্ট ইজ নট রিলেটেড টু প্রিন্ট। কনভার্ট মানে ইন্টারনাল লাইব্রেরিতে বা ইন্টারনাল ডেটা ফ্রেমের মধ্যে গিয়ে এক্সিস্টিং চেঞ্জ হচ্ছে। বাট আমি এখানে গিয়ে কখনই প্রিন্ট চালাইনি। যদি প্রিন্ট না চালাই, ও কনভার্ট কখনোই হবে না, কনভার্ট হবে, কখনো আমার কাছে আউটপুট আসবে না। তাহলে আমরা ইউজুয়ালি যদি এখানে সিএমডি ওপেন করি, রান করি, পাইথন আমার ওপেন হলো, আমি লিখলাম প্রিন্ট ওয়েলকাম, এটা অটোমেটিক প্রিন্ট হচ্ছে, কারণ আমি প্রিন্ট ফাংশন দিয়েছি। এখানে কিন্তু চেঞ্জেসের কিচ্ছু নেই এখানে। কিন্তু যখন ডেটা ফ্রেম মানে মডেলের মধ্যে আমি চেঞ্জ করে ফেলছি, তখন কিন্তু আমাকে প্রিন্ট আলাদা করে চালাতে হবে। কিন্তু ফ্রেমকে আমি কী করে প্রিন্ট চালাবো, কারণ এটা তো একটা আমার চেঞ্জেসটা কিছুর এগেনস্টে না। আমি 1 নম্বর ওটাকে শুধু চেঞ্জ করিনি, আমি 1 নম্বর বা 2 নম্বর রোকে চেঞ্জ করতে পারবো না। এটা হচ্ছে যদি আমি 1 নম্বর রো এর পার্টিকুলার ওখানে গিয়ে প্রিন্ট করি, সেটা হবে, টোটাল রোটাকে তো আমি প্রিন্ট করে দিতে পারবো না ওই চেঞ্জটা দেখার জন্য। তাহলে যখনই চেঞ্জ হবে সেটা কিন্তু দেখাবে না। এবার হচ্ছে অ্যানালিসিস সেলস বাই রিজিয়ন, আমি একটু জুমও করে দিই। কি বলেছি, গ্রুপ বাই। এই গ্রুপ বাইয়ের কাজ তো আমরা ম্যাক্রোতেও দেখেছি, ম্যাক্রোতে কীভাবে করতে হয়। তো ম্যাক্রোতে যে গ্রুপ বাই আমরা করতাম বা পিভটে করতাম, সেই জিনিসই এখানে আমার কাছে আছে। কি প্রিন্ট ডিএফ ডট গ্রুপ বাইয়ে কি কার এগেনস্টে গ্রুপ বাই করছি, কোনটা আমার কাছে প্রাইমারি ভেরিয়েবল, প্রাইমারি ভেরিয়েবল ইজ রিজিয়ন। গ্রুপ বাইতে আমি কি ভ্যালু তো নিতে হবে গ্রুপ বাই দেখাতে গেলে, তাহলে রিজিয়ন ওয়াইজ টোটাল রেভিনিউ দেখাবে, যেটা হবে সামেশন। তাহলে 4টে যদি রিজিয়ন থাকে, ইস্ট, ওয়েস্ট, সাউথ, নর্থ, তাহলে নর্থের টোটাল, নর্থের আন্ডারে যত পড়েছে তার টোটাল, সাউথের আন্ডারে যত পড়েছে তার টোটাল, এটাই হচ্ছে আমার দেখাবে গ্রুপ বাই অনুযায়ী।
সাম শর্ট ভ্যালু কি দিয়েছে, ডট শর্ট, সেটা আমরা অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং। যদি অ্যাসেন্ডিংকে দেখাতে চাই তাহলে ট্রু লিখবো, অ্যাসেন্ডিং ওয়াইজ দেখাতে চাই না, মানে অ্যাজ ইউজুয়াল আমরা ডিসেন্ডিংয়ে দেখাতে চাইছি, অ্যাসেন্ডিংকে ফলস লিখে দিই। শর্ট বাই এখানে হচ্ছে ফিল্টারের কাজ, তাহলে এক্স্যাক্টলি পিভট টেবিলে কিন্তু ডাইরেক্ট ফিল্টার অ্যাক্টিভ করা যায় না, ডাইরেক্ট ফিল্টার অ্যাক্টিভ করা যায় না, কারণ আমাদের পিভট টেবিলে সবার আগে আসেই একটা অটোমেটিক ফিল্টার। যদি আমরা কোনো 3 রকম ধরনের ডেটা মোস্টলি নিয়ে ফেলি, 3 রকম বা গ্রেটার দ্যান 1 এক রকমের বেশি ডেটা নিয়ে ফেলি, তখন আমাদের 2 রকম করতে হয়। এক হচ্ছে ওটাকে পুরো টেবিল কনভার্ট করে ফেলা, পুরো টেবিলে কনভার্ট করা, এটা হলো অ্যানালিসিস সেলস বাই আইটেম টাইপ প্রিন্ট। সেইভাবেই এইটা আমার পুরো পার্টটাই হচ্ছে পিভট করা। পিভট মানে শুধু এক্সেল না, পিভট হচ্ছে ওরিয়েন্টেশন অফ ডেটা, এই জিনিসগুলো হচ্ছে অ্যানালিসিসের পার্ট। তাহলে এই জিনিসগুলো যেভাবে আমরা এক্সেল করি সেই কাজগুলো কিন্তু আমি এখানে করছি, নাথিং এলস। এবার একটু অ্যাডভান্স পার্টে যাই। Analysis the distribution, analysis the distribution of units sold। যখনই আমি চার্টস অ্যান্ড গ্রাফ রিলেটেড কাজে যাব, চার্ট অ্যান্ড গ্রাফ রিলেটেড কাজে যাব, তো বেটার হচ্ছে আমি ম্যাটপ্লটলিবকে নিয়ে এগাবো। আমরা আজকে যেটা দেখছি এটা হচ্ছে, আমরা যে কাজটা আছে করছি সেটা হচ্ছে আমরা বুঝতে চেষ্টা করছি যে আমরা পাইথনটা শিখছি কেন, কোথায় কোথায় অ্যাপ্লিকেশনটা হবে। কারণ যদি আমরা শুধু শুধু বসে বসে ওই একটু নামপাই, একটু পান্ডাস, একটু ওই রকম পড়ে পেছনের ব্যাকের পার্টগুলো আমরা ভুলতে শুরু করবো, আর ইন্টারেস্টটা আস্তে আস্তে কমতে কমতে তলানিতে চলে যাবে। আমরা যখন এই ধরনের ডেটা পাবো আর এই ধরনের কাজ দেখবো, নিজে করতে করতে অনেক কিছু আমার মধ্যে কোয়ারিজ জেনারেট হবে। তাহলে শুধু ম্যাটপ্লটলিবের একটা বিশাল ক্লাস, একটা পান্ডাসের বিশাল ক্লাস করে হবে না, একটা ক্লাস আমাকে দেখতে হবে, সেই ক্লাসটাকে নিয়ে একটা ডিসকাশন করতে, তাহলে শার্প হবে। সেই জন্যে ম্যাটপ্লটলিবের কিছু জিনিস আমি এখানে রেখেছি। কি যে পিএলটি কাকে বলা হয়, যেটা আমরা ম্যাটপ্লটলিবকে ইম্পোর্ট করেছিলাম অ্যাজ এ পিএলটি, ম্যাটপ্লটলিবকে পিএলটিকে কী বলা হচ্ছে, পিএলটিকে বলা হচ্ছে ফিক্স সাইজ 10:10,6। কেন সেটা বলছি। এসএনএস হচ্ছে সিবর্ন, হিস্টোগ্রাম প্লটের জন্য HIS হিস্টোগ্রাম প্লট। তার মধ্যে কি কি দেখাবো, ইউনিট সোল্ড, বিনস 20, KDE ট্রু, এইগুলো পরে আসছি। পিএলটির টাইটেলটা দিতেই হবে, চার্টের যেমন টাইটেল হয়। এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, মানে এখানে আছে এক্স লেভেল অ্যান্ড ওয়াই লেভেল, পিএলটি ডট শো। এবার আমরা একটু আসি। আমি একটু জাস্ট এখানে ওপেন করে নিই। তাহলে হিস্টোগ্রাম প্লট, এক্স লেভেল কি দেখাচ্ছি আমরা, ইউনিট সোল্ড, মানে এটা এক্স এটা ওয়াই, সবসময় আমাদের কাছে এক্স লেগে দেখাচ্ছি কত ইউনিট সোল্ড হয়েছে, ওয়াইতে দেখা যাচ্ছে ফ্রিকোয়েন্সি, মানে কীরকম ভেরিয়েবলে সোল্ড হতে শুরু করেছে। যে হয়তো 2000 কোনো দিন হয়তো 55টা বিক্রি হচ্ছে, কোনো দিন হয়তো 65টা বিক্রি হচ্ছে, যেরকম পার ডে ওয়াইজ আমাদের ভেরিয়েবল হয়। সিবর্ন যেহেতু একটা পাওয়ারফুল স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসের টুল, সেখানে কি দেখানো হচ্ছে, এটা তো আমাদের এক্সেলও হতে পারতো, এইটা এক্সেলও হয়, যেটাকে আমরা লজিক্যাল
বা অনেকে লগারিদমের মাধ্যমে ইউজ করে, সেটাই আমরা সিমনের মাধ্যমে দেখাচ্ছি স্ট্যাটিস্টিক্যাল ভেরিয়েন্স। স্ট্যাটিস্টিক্যাল ভেরিয়েন্স কি, যে একটা ভেরিয়েবলের মধ্যে এটা হচ্ছে যে স্টার্টিং নোড, এখান থেকে কি দেখাচ্ছে যে সেলস টেক দ্য হায়ার, গ্রোথ কিন্তু বাড়ছে, প্রথমবার পড়লো আবার বাড়ছে। এইখানে এটা হচ্ছে নিউট্রাল ট্র্যাজেক্টরি, যেখানে নর্মাল ব্যালেন্স কার্ভ যাচ্ছে, মানে ঠিক লো না ঠিক হাইও না, কাইন্ড অফ সমান্তরালভাবেই আমার এটা রান করছে। দেন আবার এটা বাড়ছে, মানে হায়ার ট্র্যাজেক্টরিটা বা পুল করছে জিনিসটা। দেন আমার এটা ডিপ ডাউন হচ্ছে। তাহলে এইটা কি করে ডিপ ডাউন হচ্ছে, আমার আপাত দৃষ্টিতে একজন জাস্ট ইউজার হিসেবে দেখতে পাচ্ছি একটা চার্টে এখানে বাড়ছে, এখানে ওই ঠিকঠাকই কম বেশি আছে, হয়তো 5-10 কম না, 5-10 কম না। কারণ যখন আমরা কোনো কিছুকে ডে 1-এ স্টার্ট করি, আমাদের ডে 1-এ যাই শুরু করি, সেটা শুরু হয় 0 থেকে ফার্স্ট ওঠে, 0 থেকে 1 হতে পারে, 0 থেকে 1 লাখও হতে পারে। তাহলে সেটা সবসময়ই আপ। এইটা আমার 0 পয়েন্ট, মানে এর আগে তো পুরো 0ই ছিল, যে 0 থেকে প্রথম বাড়লো। এবারে বাড়াটার মধ্যে কমছে বাড়ছে কাইন্ড অফ সেম যাচ্ছে, সেই জন্য বেড়েই এটা নর্মাল ট্র্যাজেক্টরি। দেন হচ্ছে এক্সেপশনাল বাড়ছে না, কত বাড়ছে 50 থেকে হয়তো 15 বাড়ছে, দেন আরও হয়তো কমছে 10, আবার ওই 5 বাড়ছে বা 2 বার বাড়ছে, তখন আমরা লোয়ার কার্ভ, মানে আমার যে মোমেন্টামটা উঠেছিল, শেয়ার মার্কেটের ভাষায় বলতে গেলে মোমেন্টামটা গ্রোথ করেছিল, এই মোমেন্টামে স্টেবিলিটি ধরতে পারছে না, স্টেবিলিটি ফল করছে, কারণ এখানে আমরা লোয়ার ট্র্যাজেক্টরি হিট করে ফেলেছে। তো হিস্টোগ্রাম সেটাই দেখানো হয় যেটা হিস্ট্রি রিলেটেড, যে আমরা একটা জিনিস শুরু হয়েছিল আজকের দিনে কীরকম আছে, সেই হিস্টোগ্রাম দিয়ে দেখবো আমরা। দেন কি হয়েছে, দেন আমাদের মধ্যে আমরা নিচ্ছি যেটা যে রিলেশনশিপ বিটুইন ইউনিট প্রাইস অ্যান্ড ইউনিট কস্ট, ইউনিটের প্রাইস এবং কস্টিংয়ের আমরা একটা ভেরিয়েবল দেখছি। তাহলে পিএলটি ফিগার তো আমার নিতেই হবে 10,6, 10,6 কেন, এটা আপনি একবার নিজে চেষ্টা করুন কীভাবে বোঝা, না হলে তো এটা তো আমাদের একটা লাইভ হবেও, কারণ লাইভে প্রত্যেকটা জিনিস যদি করতে বসি তাহলে এটা আমার এগাতো না, এখানেই শেষ হয়ে যেত, কারণ অনেকবার ইন্টারাপশন হবে, সেই জন্য আমি একটা ক্লাস রাখছি। আর হ্যাঁ, এবার স্ক্যাটার প্লটে আমরা এখানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে কী নিয়েছি সেইটা যদি আমাকে দেখতে হয়, আমি একটু স্কেল আপ করছি এটাকে, আমি চার্টগুলো বোঝাচ্ছি ভালো করে, কারণ চার্টগুলো না বুঝতে পারলে কোনটায় কোথায় কী করবো সেটাও তো বুঝতে পারবো না। ইউনিট প্রাইস আর ইউনিট কস্ট, ইউনিট প্রাইস ইউনিট কস্ট হচ্ছে যখন আমরা ফাইন্যান্সিয়ালের কোনো ডেটার উপরে কাজ করি, সেটা আমাদের হচ্ছে ইউনিট প্রাইস ইউনিট কস্টের মধ্যে দরকার পড়ে। যখন আমরা এই ধরনের কাজে যাব, এখানে আমরা বার চার্ট নিয়ে কাজ করব না, বাস হিস্টোগ্রাম নিয়েও কাজ করা কিছু নেই। এই জিনিসটা কাজের নিয়মই হচ্ছে, কারণ ইউনিট প্রাইস আর ইউনিট কস্টের কিন্তু কাইন্ড অফ সেম, ওটাও 100 থেকে শুরু হচ্ছে, ওখানেও 200 আছে, ওখানেও 400 আছে, 500 আছে। তাহলে আমরা কি দেখছি, কোরিলেশনটা দেখতে চাইছি স্ট্যাটিস্টিক্সে। কোরিলেশন মানে ইউনিটের প্রাইস যা বেচছি সেটা কি কস্টিংয়ের কাছাকাছি আসছে না কস্টিং কম, প্রাইস বাড়ছে, তাহলে প্রফিট পার্সেন্টেজ, তখন আমরা স্ক্যাটার্ড ইউজ করি। স্ক্যাটার্ড ইউজ করার কারণে হচ্ছে আমরা এই যে এখানে কি দেখছি, প্রথম জায়গাগুলো কিন্তু যখন আমরা 100-র মধ্যে বেচছিলাম, মানে 100-র আগে লেস দ্যান 100, তখন কিন্তু কস্টিং আর ইউনিট প্রাইস প্রায় সেম রান করছে, হয়তো আমরা লস বা নো লস নো প্রফিট মোডে চলছে। দেন আমাদের কি হয়েছে, এটা যদি কালারটা আলাদা নেই সেজন্য একটু বুঝতে অসুবিধা হবে,
তারপর আমরা কি দেখছি, যখন আমরা 100 ক্রস করে আন্ডার 200 মধ্যে যাচ্ছি, তখন আমার কোথাও গিয়ে ইউনিট প্রাইস বাড়ছে বা ইউনিট কস্টিংয়ের মধ্যে সামান্য হেরফের আছে। তারপরে দেখা যাচ্ছে সেইভাবে 200 আর 300 তো খুব একটা চেঞ্জেস নেই। সেই কারণ হচ্ছে এই ধরনের প্রোডাক্টের অত ডিমান্ড বা প্রোডাকশন আমাদের নেই, কম প্রোডাকশন। যেরকমই 300 থেকে 400, এটা 450 ধরি, এর মাঝে কোনো প্রোডাক্ট নেই। আবার কোথায় দেখা গেছে 450 বা তার আশেপাশে কোথাও একটা, দেন আমাদের শুট আপ হয়েছে নিয়ার অ্যাবাউট 700। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারছি, যদি এটা মহাকাশের মতো স্ক্যাটার চার্ট, তো ওর থেকে আনা হয়েছে আকাশটাকে আমরা দেখি, আমরা দেখতে পাবো কি কোথাও কোথাও তারার ঘনত্ব বেশি, কোথাও কোথাও তারার ঘনত্ব কম, তারার ঘনত্ব কম কোথাও বেশি। তার মানে কোনো জায়গায় গিয়ে আমরা সেই জিনিসটা বেশি পপুলাস হচ্ছে 100, 200, 300, আবার কোথাও গিয়ে সেই পপুলেশনটা কমছে বা সেই জিনিসটা আমাদের এখন আমরা নেই আমাদের কোনো জায়গাতেই। যেরকম 299 টাকার রিচার্জ যত বেশি হয় যে কোনো মোবাইল কোম্পানির ক্ষেত্রে, 700, 800, 1000 এই রিচার্জ কি অত বেশি হয়? আমরা ইউজুয়ালি 299, 249 রিচার্জ যত বেশি করি, তাহলে যদি গ্রাফে দেখি টেলিকমের উপর ডেটাকেই যদি দেখতে চাই, তাহলে ওখানে দেখবো একটা স্ক্যাটার্ড হয়ে আছে, মানে ওখানে ওই প্রাইস রেঞ্জটাকে হিট আপ হয়েছে, মানে হিট ম্যাপের মতো তৈরি হয়েছে। রেদার অন্য প্রাইস রেঞ্জগুলোতে অত কিছু নেই, সেটা স্ক্যাটার হয়ে গেছে, হালকা হয়ে গেছে। নেক্সটে সেইভাবেই আমরা অর্ডার মান্থ নিয়েছি। এবার আমি একটা একটা করে ছাড়ছি আপনার প্র্যাকটিসের জন্য। আপনি একবার ভাবুন, সব যদি আমরা করিয়ে ফেলি তাহলে আপনার ভাবার ওই জায়গাটা থাকবে না, স্কোপটা থাকবে না। কিছু কিছু জায়গা আমি স্কিপেবল রাখছি, জাস্ট যাতে আপনি প্র্যাকটিসটা করতে বসেন, আপনি যেন নিজের থিঙ্কিংটাকে ইউজ করেন যে কেন হচ্ছে এটাই বা কেন নিল। এবার যেটা আমরা নিয়েছি, যেটা হচ্ছে আমরা যদি নতুন কলম ওপেন করতে যাই, খুব দরকারি জিনিস। ধরুন আজকে আপনি একটা শিপিং কোম্পানি ওপেন করেছেন বা কোনো প্রোডাক্ট আপনি ড্রপ শিপিং করছেন ফ্রম চায়না টু ইউএস দেন ইন্ডিয়া, বা চায়না টু ইন্ডিয়া, সিম্পলিফাই করছি। এবার আপনার কাছে সমস্ত স্টকস এসে গেছে, আমি যেভাবে কাজ হয়ে থাকে সেটাই বলছি। তো আপনাকে স্টক এসেছে, আপনার ওয়েবসাইটে অর্ডারও আসতে শুরু করেছে, অর্ডার হচ্ছে, আপনি অর্ডার সমস্ত কিছুগুলো অ্যাকসেপ্ট করে আপনি কোনো ভেন্ডার, যেরকম আমাদের ডেলিভারি আছে বিগ বিলার, তাদের মাধ্যমে শিপিং জন্য পাঠালেন। এবার অর্ডার এসেছে হয়তো 25 তারিখ, শিপ হচ্ছে 28 তারিখ। তাহলে আপনার যে পোর্টাল হবে, যেখানে ইউজার দেখতে চাইবে যে কতদিন পর শিপিং হচ্ছে, সেইটা যদি আপনাকে দেখতে হয়, ধরুন আপনি একটা অ্যানালিসিসই করতে বসেছেন আফটার 6 মান্থ অফ রানিং বিজনেস, আপনাদের মিনিমাম ডে কত, ম্যাক্সিমাম ডে কত গেছে একটা জিনিসকে শিপিং পর্যন্ত পাঠাতে, তাহলে তার জন্য আপনার চেয়ে একটা এক্সট্রা কলম, কারণ আপনার যে ইআরপি ইউজ হয়েছে বা যে ক্লাউড প্ল্যাটফর্ম ইউজ হয়েছে সেখানে তো সেই দেয়নি, সেখান থেকে আপনি সিএসবি নামিয়ে নিয়েছেন, এক্সেল ফাইলও নামিয়ে নিয়েছেন। সেখান থেকে আপনি যখন দেখতে যাবেন তখন আপনাকে করতে কলম অ্যাড, আমি কি বলেছি, শিপ ডেট থেকে অর্ডার ডেট বিয়োগ করতে হবে, বিয়োগ করা হয়েছে। বিয়োগ করার পরে আমি এটাকে বলেছি বিয়োগ করলে হবে না, তার নাম দিতে হবে প্রসেসিং টাইম, তার মানে তার কলমের হেডার দিতে হবে প্রসেসিং টাইম, এবং সেটাকে ডিসপ্লে আউটও করতে হবে। ডিসপ্লে ইউজ করা কিন্তু প্রিন্ট ফাংশন না, প্রিন্ট ইজ অ্যানাদার থিং। ডিসপ্লে হচ্ছে আমি কিছুটা লিখলাম একটা কোনো ফাংশন,
সেটা কাজ করে কীরকম রেজাল্ট আসতে পারে অ্যাপ্রক্সিমেট আমার একটা কাছে 10টা 12টা যাই হোক, সেটা একটা রেজাল্ট আমাকে দিল। সেটা হচ্ছে ডিসপ্লে প্রিন্ট, মানে টোটাল ডেটা কি পুরো রিপ্রিন্ট করা, রিরাইটেবল করে আমাকে শোকেস করা হচ্ছে প্রিন্ট। আমি ডিসপ্লে দিয়েছি কি যে প্রসেসিং টাইম বলে হেডার অ্যাড করতে হবে, অ্যাড করে আমাকে সেটা দেখাতে হবে যে আমার কতদিন কীরকম ডেটা আসছে। আমি চেঞ্জ আর করিনি, চেঞ্জ যেখানে করতে হবে যেটা আমার টেক্সট ফাংশন। এই জন্য আমি হয়তো আমার সাথে অনেকে দ্বিমত হবে জিনিসটা, প্র্যাকটিক্যালি একজন ইউজার, এন্ড ইউজার সেই কাজই করতে ভালোবাসে যে কাজ বেশি ইজি, কমফোর্টেবল এবং ইজি টু শেয়ারেবল। দেখুন এই যে কাজগুলো, আমি চার গ্রাফটা ধরছি না, ওটাতে একটু গাইডলাইন দিই। এই কাজগুলো আমরা কোথায় করতে পারি তাড়াতাড়ি, হ্যান্ডস অন কোথায় বেশি হয়, এতগুলো না করেও একটাই আমার কাছে অ্যান্সার। এবং যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেছে তারা বলবে এক্সেল। দিস ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট টুল এভার, যেটা সব থেকে বেস্ট এসব কাজে। এই এত কিছু লেখারই দরকার নেই, আমি একটা কলম ওপেন করে কন্ট্রোল প্লাস ইকুয়ালস টু টেক্সট নেব, চেঞ্জ করে দেব, ডবল ইনভার্টেড কমা এন্টার দিয়ে দেবো। যদি টেবিল ফরম্যাটে থাকে ডেটা, কন্ট্রোল টি করা থাকে, তাহলে অটোমেটিক আমার কাছে চলে আসবে, অটোফিল হবে। না হলে কন্ট্রোল কপি আপ লেফট ডাউন করে ভি, কন্ট্রোল ভি হয়ে গেল। তাহলে এই জিনিসটা রেজাল্ট আমার আলটিমেট রেজাল্ট একই আসছে, রেজাল্ট আমি যেভাবেই আনি, সে আমি এক্সেল ইউজ করি বা গুগল শিট ইউজ করি, আমার ফার্স্ট রেজাল্ট আনতে হবে, রেজাল্ট ফাস্ট আনতে হবে, আমিও যাতে তাড়াতাড়ি করতে পারি। এইসব কাজের জন্য অলওয়েজ এক্সেল বেটার, অলওয়েজ এক্সেল বেস্ট। আজকের প্রচণ্ড প্রবলেম হচ্ছে ডিসকানেকশন, দিস ইজ দ্য মেন রিজন আমি এটাকে পুরো রেকর্ড করছি। আমি জানি লাইভ ক্লাসে গেলেই আজকে প্রবলেম হতে পারে, আর আনফর্চুনেটলি আমার এখানে জুপিটার নোটবুক অফলাইন কাজ করে না সিস্টেমটা, যেহেতু উইন্ডোজ সার্ভার 2018 ভার্সন সিস্টেম চলে, আমাকে ক্লাউডেই যেতে হবে। তো আমি এখানে আগে দেখাচ্ছি, পরে তো আমি লাইভ এটা অবশ্যই করাবো, আরও ইনহ্যান্স করব জিনিসটাকে। তো আগে আমাকে যদি এটাকে ডেটের ফরম্যাটে আনতে হয়, ডিএফ অর্ডার ডেট ইকুয়ালস টু, আমি কি করছি ডেটের ফরম্যাট চেঞ্জ করে দিচ্ছি। লাইক ফরম্যাট রাখতে চাইছি YYMMDD, তার জন্য কি ইউজ করতে হবে ডিটি ফাংশন। ডিটি হচ্ছে ডিটি ফাংশন, ডিটি লাইব্রেরির মধ্যে ফাংশন, যেটা হচ্ছে strf টাইম। তার মানে হচ্ছে এই ফাংশন যত রকম টাইম অনুযায়ী, ডেট অনুযায়ী যে আমাদের চেঞ্জেসগুলো হয় সেইটাকে করতে সাহায্য করে সেটা ডিটি strf টাইম, যা হচ্ছে আমার ডেটের ফরম্যাট চেঞ্জ করতে আমার কাজ লাগে। যেমন অর্ডার ডেট হচ্ছে এই ফরম্যাট, যদি আমাকে এই ফরম্যাট আনতে হয় তাহলে আমাকে ড্যাশ দিয়ে লিখছি, নাহলে স্ল্যাশ আন্ডারস্কোর পার্সেন্টেজ ইউজ করছি, যেটা আমরা ডবল ইনভার্টেড কমাতে নিতাম সেটা তো স্ট্রিংয়ের ব্যাপার গেল। পার্সেন্টেজ ইউজ করার কারণই হচ্ছে আমরা যেহেতু এটা একটা অ্যালফাবেটিক্যাল বা নন নিউমেরিক ডেটা ইউজ করছি পাইথনের ক্ষেত্রে, পার্সেন্টেজটা দিচ্ছি কারণ ওটার সাথে এম, যাতে অ্যাডিশন এমকেও যদি আমরা বোঝাতে পারি, যদি এম মানে MM হতে পারে, M হতে পারে, সেইটার জন্যই আমরা এখানে পার্সেন্টেজটাকে ইউজ করে থাকি। আমরা এমনিতে লিখি তো M-M লিখতে পারি, বাট এটা যদি এসকিউএলে আমরা দেখেছিলাম, এসকিউএলে কী ছিল ওয়াইল্ড কার্ড বা লাইক অপারেটর, সেই লাইক অপারেটরের মতোই পার্সেন্টেজটা আমাদের ইউজ করতে হয়, স্টার্টিংয়েই আমাদের ইউজ করতে হয়। স্টার্টিং দেওয়া মানে হচ্ছে কানেক্ট করছি কি এটা আমাদের
ডেট অ্যান্ড টাইমের সাথে। দেখুন এখানে আমি আপডেট করিনি, চেঞ্জ করিনি। ইউর কানেকশন নো লঙ্গার প্রাইভেট। জাস্ট এ মিনিট। Too much disconnection. এবার হচ্ছে মিসিং ভ্যালুর জন্য আমরা দেখেছি ইজ নাল ফাংশন দেখেছি আমরা। আমি ক্লাসটা এখানে এন্ড করছি কারণ আমার ডিসকানেকশন রেট বাড়ছে, আমার ফাইল রান করবে না, ফাইলটা কাজ করবে না। নেক্সট পার্টটা আমি এখানে লাইভেই দেখাবো এবং যা কোয়ারিজ আছে। আর একটা আপনি বলেছিলেন যে প্রজেক্টসের কাজগুলো যেগুলো হচ্ছে বিভিন্ন ফ্রিল্যান্স প্রজেক্টের আমি দেখেছি। আমি একটা দুটো দিন আর টাইম দিন এক্সট্রা, আমি আপনাকে নেক্সট উইকের উইদিন মঙ্গলবারের মধ্যে পুরো আমি দেখেছি, কারণ আমি একটা দুটো দেখেছি কী করে হয়, পুরোটা দেখে একদম কীভাবে কাজ পেতে হবে পুরোটা একটা রিপোর্টের মতো করে আপনাকে একটা ক্লাসের আধ ঘন্টা আগের থেকে টাইম নেব, সেই আধ ঘন্টা আমরা ওটাকে আগে ডিসকাস করব। দেন আমার অলরেডি কিছুটা বাকি আছে, আমি পুরোটা একবারে বলতে চাইছি, সেই জন্য মঙ্গলবার আপকামিং মঙ্গলবারে এটা নিয়ে আমরা কমপ্লিট বসবো। তো মঙ্গলবার হয়তো ক্লাসটা 9টার থেকে না হয় 8:30 থেকে হবে। কোনো অসুবিধা থাকলে আমাকে একটু আগের থেকে জানাবেন, নাহলে আমরা 10:30 পর্যন্ত কন্টিনিউ করবো, যে 9টায় শুরু করি।